Hello friends, my name is Pappu Sarkar. Welcome to your YouTube channel Physics. দেখ লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম দেখছিলাম যে কোয়ান্টাম মেকানিক্স নামটা কেমন করে আসলো, ঠিক আছে, আর কি কি থেকে ফিজিক্স কোথায় থেকে শুরু হয়েছিল কোথায় অবধি লাস্ট আসলো। যারা এই ক্লাসটা প্রথম দেখতেছিস তাদের সাজেস্ট করবো আগের দুটো ক্লাস দেখ, তারপরে এই ক্লাসটা দেখা শুরু কর। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে। তোদের অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা তো অনেক স্যারের কাছে পড়ছি, অনেক বই পড়ছি, এগুলা করে তো শুরু হয়ই না, একবারে কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়ে যায়, ঠিক আছে। ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়। এত স্যার কি বক বক করতেছে, দাদা এগুলা কি বলতেছে, ঠিক আছে। দেখ আমি একটা জিনিস বলি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে, যে আমরা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যাচ্ছি, ঠিক আছে। মানে পৃথিবী থেকে ধরে নেপচুনে চলে গেছিস, তাহলে ওইখানে বসবাস করার জন্য কি আগে রিসার্চ টিসার্চ সব কিছু জানা শুরু করতে লাগবে না? তো এখন দেখ, যদি এই মহলটা তৈরি না করি কোয়ান্টাম মেকানিক্স পড়ার জন্য, তাহলে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স একবারে মাথায় ঢুকবে না। কি কি সব ব্রাকেট এগুলো দিয়ে যদি শুরু করে দিই তাহলে লাভ কি হবে? প্রথমে সেই শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে দিলাম, আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে দিলাম, তখন কিছু মাথায় আসবে না। কিন্তু একটু মহলটা তৈরি হোক, তারপরে দেখ কোয়ান্টাম মেকানিক্স এত ভাল লাগবে যে পরে আর কোয়ান্টাম মেকানিক্স ছাড়া না অন্য কিছু পড়তেই যাবি না। একবার খালি দেখ, কয়েকদিন প্যাশেন্ট দিয়া শোন, একটু মহলটা তৈরি হোক। মহল তৈরি হলে আমাদের গাড়ি এমনি দৌড়াবে, ঠিক আছে। একদম নতুন স্টাইলে কোয়ান্টাম মেকানিক্স পড়বো, তো মাথার মধ্যে কংক্রিট হিসেবে বেস তৈরি করে কোয়ান্টাম মেকানিক্স পড়বো। আর এখন যেগুলো পড়াচ্ছি প্রতিটা কথার মধ্যে কিন্তু কনসেপ্ট আছে, সিকোয়েন্স আছে, বেসিক অনুযায়ী 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 কিন্তু ফিজিক্স আঁকাচ্ছে। এগুলা মনে রাখবি, এগুলা থেকে ইন্টারভিউতে কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার দেখ কি হলো, পড়ার মধ্যে চলে আসি। আমরা নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কি দেখছিলাম, যে পজিশন আর যদি টাইম পাওয়া যায় তাহলে ওইখান থেকে সমস্ত ইনফরমেশন বের করে আনতে পারছি। ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কি দেখছিলাম, যদি আমরা পজিশন আর মোমেন্টাম পাই, মানে স্পেসের ভিতর থেকে কোনো একটা কিছু পাই, পজিশন মোমেন্টাম পাই, ওখান থেকে সমস্ত ইনফরমেশন সিস্টেমটা বের করে আনতে পারছি। তাহলে এখানে কোশ্চেন আসে যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কি এমন জিনিস আছে যেইখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন পাওয়া যাব, ঠিক আছে। নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে পজিশন টাইম, ঠিক আছে। তারপরে কি ছিল ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের ক্ষেত্রে একটা হচ্ছে মোমেন্টাম আর পজিশন। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কি ইকুয়েশন, ওকে, এটা আমাদের জানার দরকার। তখন প্লাঙ্ক স্যার আসে, প্লাঙ্ক স্যার এসে বলে যে প্রতিটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, প্রতিটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েট ওয়েভ থাকে, ঠিক আছে। কথাটা নতুন শুনলি, একবার শুনে নি। যে ডিবগলি সরি একদম, যে ডিবগলি স্যার আসে, ডিবগলি স্যার বলে কি, যে প্রতিটা পার্টিকেলের অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, আর এই যে ওয়েভটা আছে এর ওয়েভ লেন্থ কি হয় h/p এর সমান। তাহলে ডিবগলি স্যার আসলো এবং বললো যে প্রতিটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, ওয়েভটার ওয়েভ লেন্থ হয়েছে h/p, where h is the Planck constant আর p is the momentum of the particle, ঠিক আছে। তাহলে প্রতিটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকবে আর ওয়েভটার ওয়েভ লেন্থ হবে h/p এর সমান, ঠিক আছে। এতটুকু সবাই বুঝলি। এখন তোদের মনে কোশ্চেন জাগতেছে যে ম্যাটার পার্টিকেল জিনিসটা কি, ঠিক আছে। দেখ ম্যাটার পার্টিকেল জিনিসটা আর কিছুই না, মানে যে পার্টিকেলটার মাস আছে, মানে যাকে স্পেস রাখার জন্য একটা স্পেসের দরকার হয়, যে পার্টিকেলটার মাস আছে আর যাকে রাখার জন্য একটা স্পেসের দরকার হয়, সেই পার্টিকেলটাই হচ্ছে ম্যাটার পার্টিকেল। আর ওই প্রতিটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, ঠিক আছে। এইটুকু সবাই আশা করি বুঝতে পারবি। দেখ এই জিনিসটাকে কন্টিনিউ করার আগে একটা গল্প শোনাই, ঠিক আছে। গল্পটা শোনা খুব জরুরি, তার জন্য রেডি হয়, একটা গল্প শোন, পড়াশোনার কথা বলে যান, ঠিক আছে। গল্প শোন। গল্পটা কিসের গল্প? তোর সৃষ্টি, আমার সৃষ্টির গল্প, হোল ইউনিভার্স সৃষ্টির গল্প, ঠিক আছে। দেখ যখন হোল
ইউনিভার্স সৃষ্টির গল্পটা এমন করে শুরু করি যে ইউনিভার্স সৃষ্টি কেমন করে হয়েছে এটা জানি আমরা জানি না। ইউনিভার্স সৃষ্টির কেমন করে হয়েছে এটা সম্বন্ধে বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন মতবাদ দিছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেমন করে সৃষ্টি হয়েছে বা সৃষ্টির আগে ইউনিভার্স কেমন ছিল এটা সম্বন্ধে ক্লিয়ার ধারণা নাই। কিন্তু ইউনিভার্স ক্রিয়েট হওয়ার পর কি কি হয়েছে এগুলো সম্বন্ধে আমাদের সমস্ত কিছু ধারণা আছে, ঠিক আছে। আমাদের এই ইউনিভার্স সৃষ্টির পর, ঠিক আছে, বা ইউনিভার্স ক্রিয়েট হওয়ার পর একটা বা ইউনিভার্স সৃষ্টির সম্বন্ধে ক্রিয়েশন সম্বন্ধে একটা থিওরি আছে, একে বলা হয় কি স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরি কি বলে যে ইউনিভার্স আগে যেমন ছিল এখনো তেমন আছে, পরেও তেমন থাকবে, ঠিক আছে। তাহলে স্টেডি স্টেট যে থিওরিটা আছে এই স্টেডি স্টেট থিওরিটা অ্যাকচুয়ালি ভুল থিওরি। তুই নর্মালি ভাবতে পারিস যে তুই যখন প্রথম প্রেম করা শুরু করিস কি হয়, সোনা মোনা খাইছো, এই করছো, ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি ওঠো, না হলে শরীর খারাপ করবে, অনেক কিছু হয়। কিন্তু পুরানো হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হওয়া শুরু করে। তো এইখানেই যদি চেঞ্জ হয়, ইউনিভার্স এত বছর ধরে আছে, এর মধ্যে চেঞ্জ হবে না? থিওরি যেমন ছিল তেমনই থাকবে, তেমনই এটা হয় না। ওই প্রেমের সময় প্রথমে বলিস সোনা যেমন আছো তেমনই থাকো, ঠিক আছে, এইটুকুই হয়, আমার কাছে যেমন আছো তেমনই থাকো, কিন্তু থাকে না, চেঞ্জ হয়ে যায়। দিল পে মাতলে পাগলা, শোন গল্প শোন, ঠিক আছে, তুই ভালো জানি সচ্চা আশিক। তাহলে এবার একটা যেটা কি কথায় আসছিলাম যে আমরা স্টেডি স্টেট প্রিন্সিপাল, ঠিক আছে, স্টেডি স্টেট প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি ভুল ছিল বা ভুল হয়, সেটা দেখার চেষ্টা করব যে কেন ভুল। এবার বিগ ব্যাং থিওরি ইউনিভার্সের ক্রিয়েশন সম্বন্ধে একটা থিওরি দেয়, কি বলে যে একটা এক্সপ্লোশন হয়েছিল, এক্সপ্লোশন থেকে ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এক্সপ্লোশনটা কি ছিল, কেমন করে হয়েছে এটা সম্বন্ধে কিন্তু কোনো ধারণা দিতে পারে না, এতটুকুই বলে যে একটা এক্সপ্লোশন হয়েছে, এক্সপ্লোশনের পর ইউনিভার্স ক্রিয়েট হয়। কিন্তু এই যদি এক্সপ্লোশন হয়, একটা ধরেই নেই এক্সপ্লোশন হয়েছে, ওর পরে ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, কিন্তু এই ক্রিয়েট হওয়ার পর কি কি হয়েছে আমরা এই সব কিছু জানি কিন্তু, ঠিক আছে, এক্সপ্লোশনের পর কি কি হয়েছে সমস্ত কিছুই আমরা জানি। ওকে, এতটুকু সবাই বুঝছিস, কোনো প্রবলেম নেই, মাথার মধ্যে ঢোকায় নেই, যেগুলা জিনিস বলতেছি একটু সিকোয়েন্সগুলো মনে রাখ। এই যে কি বললাম এক্সপ্লোশন হয়েছে, দেখ আমরা এক্সপ্লোশন সম্বন্ধে জানতে পারি না, একটা উদাহরণের সাহায্যে বস, সুশান্ত সিং রাজপুতের সুইসাইড করছে, ঠিক আছে, এতটুকু জানি সুশান্ত সিং রাজপুত সুইসাইড করছে, কিন্তু কিসের জন্য সুশান্ত সিং রাজপুত সুইসাইড করছে সেটা জানতে পারছি, পাই নাই। কিন্তু সুইসাইড করার পর কি হয়েছে, পুলিশ কেস, রিয়া, টাকা পয়সা, আন্ডারওয়ার্ল্ড, ও ড্রাগ, সমস্ত কিছু আমরা নিউজে শুনতে পাইছি, কিন্তু কেন সুইসাইড করলো ছেলেটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানতে পাইনি, ঠিক আছে। তো এই এক্সপ্লোশন কিসের জন্য হয়েছে আমরা জানি না, বাট এক্সপ্লোশন হওয়ার পর কি হয়েছে এগুলো আমরা সমস্ত কিছু জানি। সুশান্ত সিং রাজপুত কিসের জন্য সুইসাইড করছে জানি না, কিন্তু সুইসাইড হওয়ার পর সমস্ত কিছুর ইনফরমেশন আমরা জানি, ঠিক আছে। ঠিক তেমনই এইখানে দেখ, আর ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসছিস যে জিওগ্রাফিতে কি বলে, জিওগ্রাফি পড়ছিস, ভূগোল কি শুনছিস যে পৃথিবী আগ্নেয় কুণ্ড ছিল, আগুনের গোলা ছিল, এইখানে ধীরে ধীরে রেডিয়েট হতে পৃথিবী এমন শীতল হয়েছে, মাটিতে পরিণত হয়েছে। দেখ আমি বলবো মানে বিগ ব্যাং থিওরি বলে যেটা, যে খালি পৃথিবী আগুনের গোলা ছিল না, পুরা ইউনিভার্সটাই আমাদের আগুনের গোলা ছিল, পুরা ইউনিভার্সটা আগুনের গোলা ছিল। তখন ইউনিভার্সের মধ্যে শুধু কি ছিল, তখন ইউনিভার্সের মধ্যে শুধু তখন এনার্জি ছিল, রেডিয়েশন ছিল, ঠিক আছে, তখন শুধু এনার্জি বা শুধু রেডিয়েশন ছিল। এই যে তখন যে এনার্জি ছিল মানে কি, পৃথিবীতে কোনো কিছুই ছিল না, কোনো ম্যাটার ছিল না, জাস্ট খালি তখন এনার্জি ছিল। এনার্জিটা কিসের ফর্মে ছিল, এনার্জিটা রেডিয়েশনের ফর্মে ছিল, ঠিক আছে। তাহলে কি হলো, পুরো ইউনিভার্সটাই একটা এনার্জির গোলা বা আগুনের গোলা, আর এই যে এনার্জিগুলো সবগুলা রেডিয়েশনের ফর্মে আছে।
রেডিয়েশনের ফর্মে থাকা মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মে থাকা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মে থাকা মানে কি ফোটনের ফর্মে থাকা। তাহলে যখন ইউনিভার্স ক্রিয়েশন হয়েছে সমস্ত কিছু কি ফোটনের ফর্মে ছিল, এনার্জির ফর্মে ছিল, তখন ম্যাটার ছিল না। ঠিক আছে, এরপরে কি হয় পরবর্তীকালে ধীরে ধীরে রেডিয়েট হতে হতে আমাদের ম্যাটারের ফর্মেশন হয়। ম্যাটারের ফর্মেশনটা কেমন হয় দেখ, আইনস্টাইন স্যার কি বলছে, আইনস্টাইন স্যার বলছে যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেই বিখ্যাত ইকুয়েশন। এই ইকুয়েশনটা কি বলে, যে কনভার্সন হয় মাস থেকে এনার্জিতে কনভার্সন, এনার্জি থেকে মাসে কনভার্সন হয়। ঠিক আছে, তাহলে কি বলে আমাদের যে ইউনিভার্সটা এনার্জি, ইউনিভার্সটা পুরোটাই এনার্জির ফর্মে ছিল, এনার্জিগুলো ধীরে ধীরে তাহলে কি মাসে কনভার্সন হওয়া শুরু করছে। ঠিক আছে, ধীরে ধীরে মাসে কনভার্ট হয়েছে। তাহলে এই যে এখন তোদের মনে কোশ্চেন আসবে যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ঠিক আছে সূত্র থেকে বোঝা যাচ্ছে যে মাস এদিকে এনার্জি এদিকে, ঠিক আছে। তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি কেমন করে এনার্জি থেকে মাসে কনভার্ট হয় বা মাস থেকে এনার্জিতে কনভার্সন হয়, মানে ভাইস ভার্সাটা। ঠিক আছে, দেখা শুরু করি যে এনার্জি থেকে কিভাবে মাসের কনভার্সন হতে পারে। এগুলা কোথার মধ্যে, এগুলো কোথায় পড়ছিলি যে এনিহিলেশন, ঠিক আছে, তারপরে পেয়ার প্রোডাকশন, যে রিঅ্যাকশনগুলো আছে এগুলোর মধ্যে পড়ছিস। ঠিক আছে, এখন একটা আমি ইকুয়েশন সাহায্যে বোঝার চেষ্টা করি যে দুইটা ফোটন কণা যখন যুক্ত হয়, দুইটা ফোটন কণা যুক্ত হয়ে কি করে, একটা ইলেকট্রন একটা পজিট্রন গঠন করে। দুইটা ফোটন কি তৈরি করে, একটা ইলেকট্রন আর একটা আছে পজিট্রন তৈরি করে, একটা পজিট্রন আর একটা ইলেকট্রন তৈরি করলো, দুইটা ফোটন কণা। এইখানে দেখ ফোটন কি রিপ্রেজেন্ট করে, ফোটন এনার্জি রিপ্রেজেন্ট করে, ফোটন এনার্জি রিপ্রেজেন্ট করলো, এনার্জি থেকে ইলেকট্রন পজিট্রন তৈরি হলো, মানে কি এনার্জি থেকে মাস পার্টিকেল, ইলেকট্রন পজিট্রন কি দুইজনের মাস আছে, মাস পার্টিকেলে কনভার্সন হলো। তাহলে দুইটা কি হলো ফোটন কণা এনার্জির টার্ম এখানে মাসে কনভার্ট হলো। ঠিক আছে, বুঝতে পারছিস যে ই ইকুয়াল টু এমসি স্কয়ার কেমন করে কাজ করতেছে। এরপরে কি বলি দেখ, তাহলে এমন করে ফোটন থেকে মাসে, এনার্জি থেকে মাসে কনভার্সন হতে থাকলো। এরপরে কি হয় ধীরে ধীরে ফোটন, ইলেকট্রন, পজিট্রন এগুলা তৈরি হওয়া শুরু করলো। এবার কি হলো প্রোটন আসলো, প্রোটন আর হচ্ছে ইলেকট্রন মিলে কি তৈরি করলো, নিউট্রন তৈরি করলো। প্রোটন আর ইলেকট্রন মিলে নিউট্রন তৈরি করলো। এবার প্রোটন আর নিউট্রন মিলে ডিউট্রন তৈরি করলো, প্রোটন আর নিউট্রন মিলে করে ডিউট্রন তৈরি করলো। ঠিক আছে, ডিউট্রন থেকে ধীরে 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 রিঅ্যাকশন হতে হতে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন সবকিছু ধীরে ধীরে গঠন হওয়া শুরু হলো। ঠিক আছে, এই যে কি হলো এমন করে যে রেডিয়েশন যে এনার্জি ছিল, রেডিয়েশন এনার্জি ধীরে 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 মাসে কনভার্ট হওয়া শুরু করলো। এই যে যখন রেডিয়েশন এনার্জিগুলা মাসে কনভার্ট হওয়া বা ম্যাটার পার্টিকেলে কনভার্ট হওয়া শুরু হয়েছিল, ঠিক আছে, এইখানে সব থেকে বেশি দ্রুত গতিতে যেটা হচ্ছিল, যেটা ফার্স্ট রিয়াকশন হচ্ছিল, সেটা কি তৈরি করতেছিল, সিলিকনের রিয়াকশন রেট সব থেকে বেশি ছিল। ঠিক আছে, তাহলে এই সিলিকন পরবর্তীকালে SiO2 বা সিলিকাতে পরিণত হয়। SiO2 সিলিকা বা মাটি, সিলিকা বা এই জিনিসটাই কি মাটি, সবাই জানো। যে তাহলে কি হলো যখন আমাদের ক্রিয়েশন প্রসেসটা চলতেছিল, মানে রেডিয়েশন থেকে ম্যাটার পার্টিকেলে কনভার্ট হচ্ছিল, তখন যে রিয়াকশন প্রসেসের মধ্যে সব থেকে রেট বেশি ছিল সিলিকনের রিয়াকশন প্রসেস। তার জন্য সিলিকন থেকে পরবর্তীতে সিলিকা তৈরি হয়, সিলিকা মানে কি মাটি তৈরি হয়। ঠিক আছে, এমন করে তাহলে বুঝতে পারলি যে কি করে এনার্জিগুলা মাসে কনভার্ট হচ্ছিল। এতটুকু বুঝতে পারছিস? ওকে, মাথার মধ্যে একবার বুঝে নে। দেখ এই যে মাটির এই যে রিয়াকশন রেটটা যে বেশি, এখান থেকে কি কি লাভ বা এটা সম্বন্ধে একটু কথা যদি বলি। দেখ এখন যখন আমরা রিসার্চ করি যে চাঁদের মধ্যে যাব, মার্সে যাব, ঠিক আছে, নেপচুনে যাব, বৃহস্পতিতে যাব, যেখানে যাই, আমরা কি কখনো বলি যে আমরা গিয়ে মাটির খোঁজ করি ওখানে মাটি আছে কি নাই?
আমরা কি খোঁজ করি? ওইখানে অক্সিজেন আছে কি নাই, ওইখানে হাইড্রোজেন আছে কি নাই, ওইখানে জল আছে কি নাই। মাটির খোঁজ করি কখনো? মাটির খোঁজ কখনো করি না। কারণটা কি? আমরা জানি যখন ইউনিভার্স রেডিয়েশন থেকে ম্যাটার পার্টিকেলে কনভার্ট হচ্ছিল, তখন সব থেকে বেশি পরিমাণ রিয়াকশন রেট বেশি ছিল সিলিকনের। ওইখান থেকে সিলিকন থেকে সিলিকা গঠিত হচ্ছে, মানে সিলিকা মানে মাটি। তার মানে কি পৃথিবী না, পুরো ইউনিভার্সের সব জায়গাতে মাটির কোথাও কমতি নাই। ঠিক আছে, মাটি সবখানেই পাবো। তার জন্য রিসার্চ করার সময় মাটি নিয়ে রিসার্চ করি না, আমরা তখন খুঁজি জল আছে কি নাই, ওয়াটার আছে কি নাই, ওখানে H2O আছে কি নাই, অক্সিজেন আছে কি নাই, সমস্ত কিছু এগুলা খুঁজি। আমরা কখনো ওইখানে গিয়ে মাটি খুঁজি না, মাটি খোঁজার চেষ্টাই করি না। কারণটা জানি আমরা রেডিয়েশনের সময় সিলিকার রেট বেশি ছিল, তার জন্য ওইখান থেকে সিলিকনের রেট বেশি ছিল, ওই জন্য সিলিকা তৈরি হয়ে আসে সব জায়গাতে। এটা আমরা জানি। ওকে, এইটুক জিনিস আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কি হলো, যেইখানে আমাদের ইউনিভার্সটা একদিন এক সময় এনার্জি ডমিনেন্ট ছিল, পুরো ইউনিভার্স এনার্জি ডমিনেন্ট ছিল, এখন কি হয়ে গেছে? রেডিয়েশন, ওটা ধীরে 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 কনভার্সন হতে 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 আজকে ইউনিভার্স ম্যাটার ডমিনেন্ট হয়ে গেছে। তাহলে কি হলো, আগে যেখানে এনার্জি ডমিনেন্ট ছিল, এখনকার দিনে ইউনিভার্স ম্যাটার ডমিনেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি বলছিলাম যে স্টেডি স্টেট প্রিন্সিপালটা ভুল, এটা এবার বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এটা বলছিলাম না, স্টেডি স্টেট ইউনিভার্স ক্রিয়েশন সম্বন্ধে যে স্টেডি স্টেট প্রিন্সিপালটা দিছিল, এটা অ্যাকচুয়ালি ভুল। কেমন করে বোঝার চেষ্টা করি? তুই সাপোজ একটা ধর উদাহরণ হিসেবে ইউনিভার্সটাকে বেলুনের মতো কল্পনা কর, পুরো ইউনিভার্সকে বেলুনের মতো কল্পনা কর। আমরা কি দেখলাম যে রেডিয়েশন ধীরে ধীরে এনার্জিগুলা ম্যাটার পার্টিকেলে কনভার্ট হচ্ছিল। এখন একটা বেলুনের ভিতরে, পুরো ইউনিভার্সটা বেলুনের ভিতরে যদি ম্যাটার বাড়াইতে থাকিস, জঞ্জাল ভরতে থাকিস, তাহলে কি বেলুনটা এক্সপ্যান্ড হওয়া শুরু করবে। বেলুনের মধ্যে হাওয়া যদি দিতে থাকিস, জামা কাপড় যদি দিতে থাকিস, যাই দে, বেলুনটা বড় হবে, বেলুনটা এক্সপ্যান্ড হবে। যত ম্যাটার ঢোকাবি বেলুনটার ভিতরে, ও তো এক্সপ্যান্ড হবে। তার মানে কি ইউনিভার্সের ক্ষেত্রেও তো ট্রাই, ম্যাটার পার্টিকেল বেড়েই যাচ্ছে, ম্যাটার পার্টিকেল বেড়েই যাচ্ছে, ম্যাটার পার্টিকেল বেড়েই যাচ্ছে। তাহলে কি ইউনিভার্সকে এক্সপ্যান্ড হওয়া শুরু করছে না? প্রথমে যতটুকু ইউনিভার্স ছিল, ওইখান থেকে প্রতিদিন যত আমরা ম্যাটার পার্টিকেল বাড়তেছে, ইউনিভার্স তত এক্সপ্যান্ড হচ্ছে। এমনকি যখন তোরা রিলেটিভিস্টিকের ক্ষেত্রে ডপলার এফেক্ট পড়ছিস, ডপলার এফেক্টে কি দেখছিস? যে পৃথিবী সবসময় বেড়েই চলছে। এটাকে জিনিসটা কি বলা হয়? রেডশিফট পড়ছিস আশা করি সবাই। তো ডপলার ইফেক্টে যেমন রেডশিফট দেখছিলাম, এইখানেও সেম জিনিস বলে যে বেলুনের মতো আছে, এখানে ম্যাটার পার্টিকেল বেড়েই যাচ্ছে। তার মানে যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের স্প্যান্ড হচ্ছে, শুধু ইউনিভার্স এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? রেড শিফট। এটাকে কি বলা হয়? রেড শিফট। ওকে, তাই বিগ ব্যাং তো আমাদের তাই বলছে। বিগ ব্যাং কি বলে? যে ইউনিভার্স সৃষ্টির পর থেকে পৃথিবী বারবার বলতেছি। ঠিক আছে, পুরো ইউনিভার্সের গল্প করতেছি। ইউনিভার্স সৃষ্টির পর থেকে ক্রমান্বয়ে এক্সপ্যান্ড হয়েই যাচ্ছে। আমাদের যে ইউনিভার্স আছে, আমাদের ইউনিভার্সটা কি এক্সপ্যান্ডেবল নেচার। আমাদের ইউনিভার্স কি এক্সপ্যান্ডেবল নেচার। সবাই এটা বুঝতে পারছিস কি করে আমাদের ইউনিভার্স তৈরি হলো? তারপরে হচ্ছে পুরা ডমিনেন্ট কি করে, ওটা তো জানি না। তারপরে তৈরি হওয়ার পর কি কি হচ্ছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছিস যে একটা এনার্জি ডমিনেন্ট ইউনিভার্স থেকে, ওখান থেকে ম্যাটার ডমিনেন্টে ইউনিভার্সে চলে আসলাম। ঠিক আছে, এইটুকু সবাই বুঝতে পারছিস। এবার আমরা কি করি, আমাদের দ্বিতীয় পয়েন্টটাই চাই। এটা একবার মাথার মধ্যে একটু বুঝে নে সবাই। ঠিক আছে, রিকল করে নে জিনিসটাকে, যতগুলো এখন অবধি বললাম। সবাই একবার রিকল করে নিছিস? তাহলে এবার একটা জিনিস দেখ, যে আমরা যখন বলছিলাম যে ম্যাটার পার্টিকেলের দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, একটা পয়েন্ট ক্লিয়ার হলো, স্টেডি স্টেট প্রিন্সিপাল। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলছিলাম? ম্যাটার পার্টিকেলের সঙ্গে
ম্যাটার পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, ম্যাটার পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, এটা তুই বুঝতে পারছিস? এটা কথা বলছিলাম না। এখন দেখি যে ম্যাটার পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েট থাকে জিনিসটা কি। অ্যাকচুয়ালি ম্যাটার পার্টিকেলের সঙ্গে কোনো একটা নির্দিষ্ট ওয়েভ অ্যাসোসিয়েট থাকে না, অ্যাকচুয়ালি প্যাকেটস অফ ওয়েভ অ্যাসোসিয়েট থাকে বা গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। এই গ্রুপ অফ ওয়েভকে আমরা বলা হয় ওয়েভ প্যাকেট। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আরো আমরা ডিটেলসে এক্সপ্লেন করব। ঠিক আছে, তার আগে দেখ তাহলে কি হলো, কি বললাম, ম্যাটারের সঙ্গে কোনো একটা নির্দিষ্ট ওয়েভ থাকে না অ্যাসোসিয়েটেড, পুরো একটা ওয়েভ প্যাকেট বা গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। কারণটা কেমন করে বুঝি, একটা ধরনের ম্যাটার পার্টিকেল আছে, ম্যাটার পার্টিকেল থেকে যে ওয়েভগুলো বাইরে আসতেছে, বাইরে নির্গত হচ্ছে, এর যদি ভেলোসিটি দেখি, ভেলোসিটি যদি দেখি তাহলে কি দেখি যে একটা ম্যাটার থেকে যে ভেলোসিটি যে ওয়েভগুলো বের হয়ে যাচ্ছে যদি বারবার মাপি তাহলে ওই ওয়েভগুলো সবার ভেলোসিটি সেম হয় না। ঠিক আছে, এই টাইমে যে ওয়েভটা বের হলো ওর ভেলোসিটি আলাদা, পরের টাইমে যে ওয়েভটা বের হলো ওর ভেলোসিটি আলাদা হয়। তার মানে কি একটা ম্যাটার পার্টিকেল থেকে বিভিন্ন ওয়েভ বের হচ্ছে। ঠিক আছে, একটা ম্যাটার পার্টিকেল থেকে বিভিন্ন ওয়েভ বের হচ্ছে, তার মানে বলতে পারি যে একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে না, এখানে অনেক ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, যদি সিঙ্গেল ওয়েভ হয়, সিঙ্গেল ওয়েভকে আমরা কি লিখি, যেমন সাইনের গ্রাফ বলতে পারিস, কসের গ্রাফ বলতে পারিস, সব কিছু এমন করে সিঙ্গেল ওয়েভ আমরা লিখি। এর পরের বার যদি আমরা কি বললাম, এবার গ্রুপ অফ ওয়েভ আসে। ঠিক আছে, একটা ম্যাটার পার্টিকেল থেকে গ্রুপ অফ ওয়েভ আসে, গ্রুপ অফ ওয়েভকে আমরা রিপ্রেজেন্ট করি এমন করে। ঠিক আছে, দেখ একবার, গ্রুপ অফ ওয়েভকে আমরা রিপ্রেজেন্ট করি এমন করে। ঠিক আছে, এইভাবে আমরা গ্রুপ অফ ওয়েভকে রিপ্রেজেন্ট করে থাকি। এটা সিঙ্গেল ওয়েভকে রিপ্রেজেন্ট করি, এইভাবে গ্রুপ অফ ওয়েভকে রিপ্রেজেন্ট করি। এবার যে আমি কি বললাম, অ্যাসোসিয়েটেড জিনিসটা বারবার বলতেছি। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড জিনিসটাকে আমরা একটা উদাহরণের সঙ্গে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড জিনিসটা কি, দেখ পার্টিকেল থেকে ওয়েভ বের হয়ে আসতেছে। ঠিক আছে, পার্টিকেল থেকে ওয়েভ বের হয়ে আসতেছে। এবার যদি পার্টিকেলটার ভেলোসিটি আর ওয়েভটার ভেলোসিটি সেম থাকে তাহলে কি বলতে পারবো, দুইজনে অ্যাসোসিয়েটেড আছে, দুইজনে ধরে পার্টিকেল আর ওয়েভ একসঙ্গে বের হয়ে আসলো, রাস্তায় আসলো, দুইজনে সেম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে কি বলবো যে পার্টিকেল আর ওয়েভটাই অ্যাসোসিয়েটেড আছে। ঠিক আছে, দুইজনে একসঙ্গে যাচ্ছে। ঠিক আছে, এরপরে কি হবে, যদি এমন হয় যে পার্টিকেল আর ওয়েভ রাস্তায় আসলো, বের হয়ে একসঙ্গে, বের হয়ে আসার পর পার্টিকেল কি বললো, বলে আমি তোর সঙ্গে যাবো না, হ্যাঁ আমি যাবো না তোর সঙ্গে, কি করি আমি বাস পাইছি, বাসে চলে যাই। তো কি হলো, পার্টিকেলটা বাসে করে চলে গেল আর ওয়েভ হাঁটতেছে, আর এদিকে পার্টিকেল পুরো বাসে করে চলে গেল। তাহলে ওয়েভ কি এখন হেঁটে হেঁটে যাচ্ছে, পার্টিকেল বাসে করে চলে গেল, তাহলে এখন কি বলা যাবে, এখন কি ওদের ভেলোসিটি আলাদা আলাদা। ঠিক আছে, এর মতো যাচ্ছে, ও ওর মতো চলে গেছে পার্টিকেল। তো এখন কি বলা যাবে যে পার্টিকেলের সঙ্গে ওয়েভটা বা ওয়েভটার সঙ্গে পার্টিকেলটা অ্যাসোসিয়েটেড আছে? না, এখন তো বলা যাবে না, কারণটা কি ওরা আলাদা আলাদা চলে গেছে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে পার্টিকেলটার ভেলোসিটি, ঠিক আছে, তাহলে একটা ওয়েভের সঙ্গে কিন্তু ঠিক না, ভেলোসিটি ওদের দুজনের আলাদা ভেলোসিটি, তার মানে ওরা দুইজনের সঙ্গে অ্যাসোসিয়েটেড না, পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড না। কিন্তু দেখা যায় যে পার্টিকেলটার ভেলোসিটি গ্রুপ অফ ওয়েভ যেটা কথা বললাম বা ওয়েভ প্যাকেটের কথা যেটা বললাম, ওয়েভ প্যাকেট কি জিনিস সেগুলো পরে সমস্ত ডিটেলসে জানবো। ঠিক আছে, তাহলে এই গ্রুপ অফ ওয়েভটা যে আছে, গ্রুপ অফ ওয়েভের ভেলোসিটি সমান হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কে থাকে, গ্রুপ অফ ওয়েভ হচ্ছে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে কি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কে থাকে, গ্রুপ অফ ওয়েভ
বা ওয়েভ প্যাকেট অ্যাসোসিয়েটেড থাকে পার্টিকেলের সঙ্গে, মানে পার্টিকেলের ভেলোসিটি আর হচ্ছে ওয়েভ প্যাকেটের ভেলোসিটি সেম হয়। ঠিক আছে, এইটুক জিনিস বুঝতে পারলে অ্যাসোসিয়েট জিনিসটার মানে কি বোঝাইতে চাচ্ছিলাম। ঠিক আছে, দেখ জিনিসটা একটা এক্সাম্পলের সঙ্গে আর একটু ক্লিয়ার করার চেষ্টা কর। সাপোজ তুই আসিস, ঠিক আছে, তুই একটা বাসের মধ্যে বসছিস, বাসের মধ্যে বসে আসিস, তাহলে তোর ভেলোসিটি আর বাসের ভেলোসিটি সেম হওয়া উচিত না? তুই আসিস একটা বাসের মধ্যে বসে, তাহলে তোর ভেলোসিটি বলতে কি, এখানে বাসের যা ভেলোসিটি তোরই সেটাই তো তোর ভেলোসিটি। ঠিক আছে, তার মানে কি বাসের সঙ্গে তুই অ্যাসোসিয়েটেড আসিস। ঠিক আছে, এইখানে যদি আমরা কম্পেয়ার করি জিনিসটা, যে বাসটাকে কম্পেয়ার করলাম, বা বাসটা কি রিপ্রেজেন্ট করতেছে, আমাদের ওয়েভ প্যাকেট রিপ্রেজেন্ট করতেছে, আর তুই হচ্ছে পার্টিকেল, পার্টিকেল রিপ্রেজেন্ট করতেছিস তুই। ঠিক আছে, তাহলে কি হলো, একটা বাস আছে, বাস ওকে, বাস আছে, বাসটার মধ্যে কিছু লোক আছে, লোক কেমন করে বানাই রে, যাই হোক, বাসটার মধ্যে কিছু লোক আছে, এখানে তুইও বসে আছিস। ঠিক আছে, তোর ভেলোসিটি বাসের ভেলোসিটি সমান, তার মানে বাস কি রিপ্রেজেন্ট করতেছে এখানে ওয়েভ প্যাকেট, আর তুই কি রিপ্রেজেন্ট করতেছিস পার্টিকেল। ঠিক আছে, তাহলে পার্টিকেলের ভেলোসিটি ওয়েভ প্যাকেটের ভেলোসিটি সেম জিনিস আছে। ঠিক আছে, কিন্তু এখন যদি সাপোজ তুই বসেছিলি, তোর বয়ফ্রেন্ড তোর জন্য দাঁড়ায় আছে, তোর বয়ফ্রেন্ড তোর জন্য এখানে কোথাও দাঁড়ায় আছে। ঠিক আছে, তোর বয়ফ্রেন্ড এখানে কোথাও দাঁড়ায় আছে, তোর বয়ফ্রেন্ড দাঁড়ার পর দাঁড়ায় থাকার সময় ও তোর পজিশন ক্যালকুলেট করতে যাচ্ছে, যে তুই কত দূরে আসিস ওর থেকে, তুই ওর থেকে কত দূরে আসিস এটা জানার চেষ্টা করতেছে। দেখ এটা জানার জন্য কি হচ্ছে, এ জানার জন্য কি করবে, এইখান থেকে এইখান অবধি একবার ডিস্টেন্স মাপতে পারে, এইখান থেকে এইখানে একবার ডিস্টেন্স মাপতে পারে, এইখান থেকে মিডিলে একবার, মানে এর মধ্যে যে কোনো ডিস্টেন্স মাপতে পারে। ধরি না এখানে কালো কাজ দেয়া আছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে না তুই কোথায় বসে আছিস, তাহলে তোর ডিস্টেন্স কেমন করে বলতে পারবে? এটা একটা বড় বাসের মধ্যে বসে আছিস, তোর ডিস্টেন্স সহজে বলতে পারবে না, বলে তুই কারণটা তুই মিডিলেও বসতে পারিস, এই পাশেও পিছনেও বসতে পারিস, সামনেও বসতে পারিস, মিডিলেও বসতে পারিস। ঠিক আছে, তাহলে এর এইখান থেকে তোর পজিশন এই পুরো এলাকাটা জুড়ের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, পুরো এলাকাটার মধ্যে তোর পজিশন হতে পারে। ধরি না এটা যদি এল ডিস্টেন্স নিস, পুরো এল ডিস্টেন্সের মধ্যে তোর হচ্ছে একটা পাওয়ার প্রবাবিলিটি আছে, তোকে এইখানেও পাওয়া যেতে পারে, তোকে এইখানেও পাওয়া যেতে পারে, এখানেও 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 এখানেও, এই পুরো এল ডিস্টেন্সের মধ্যে তোকে পাওয়ার একটা প্রবাবিলিটি আছে। ঠিক আছে, তাহলে তোর এক্সাক্ট লোকেশন তোর বয়ফ্রেন্ড খুঁজে পাইল না। ঠিক আছে, তোর এক্সাক্ট লোকেশন কিন্তু তোর বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছে না, এটুকু জিনিস বুঝতে পারছিস তুই? তাহলে তোকে খুঁজে পাওয়ার জন্য এখানে একটা আনসার্টেনটি তৈরি হলো, তোকে খুঁজে পাওয়ার জন্য একটা আনসার্টেনটি তৈরি হলো। তাহলে কি তুই পার্টিকেলটা ওয়েভ প্যাকেটের মধ্যে থাকা সত্ত্বেও ওয়েভ পার্টিকেলটাকে পাওয়া বা পার্টিকেলটার পজিশন পাওয়ার একটা আনসার্টেনটি চলে আসলো। এই আনসার্টেনটিটা বা তোর যে ডিস্টেন্স মাপতেছে, পজিশন মাপতেছে, কতটা আনসার্টেনটি আসতেছে, এই যে বাসটার লেন্থ আছে, পুরো বাসটার লেন্থের সমান তোর আনসার্টেনটি আসতেছে, বাসটার যে কোনো জায়গায় তুই থাকতে পারিস। তাহলে পার্টিকেলের খুঁজে পাওয়ার জন্য যে আনসার্টেনটি তৈরি হবে, আনসার্টেনটিটা কি হবে, ওই বাসের সমান, বা ওই বাসটা কি রিপ্রেজেন্ট করতেছে ওয়েভ প্যাকেট, তাহলে ওই ওয়েভ প্যাকেটের সমান হবে। ঠিক আছে, এইখান থেকে আমরা আনসার্টেনটি প্রিন্সিপালের জিনিসটা ব্যাখ্যা করতে পারি। যদিও আনসার্টেনটি প্রিন্সিপাল কেমন করে আসে, কি জিনিস, এগুলা পরে আরো এক্সপ্লেন করব, জাস্ট এইটুক বোঝাচ্ছি। মানে কি হলো, দৈনিক এটা হচ্ছে ওয়েভ ফাংশন ছিল, ওয়েভ ফাংশন এখন যে কথাটা বলবো না, দেখ একটু, এটা কি ছিল, ওয়েভ প্যাকেটটা এমন ছিল, ওয়েভ প্যাকেটটা এমন ছিল, তাহলে এই ওয়েভ প্যাকেট পুরোটা এমন ছিল। ঠিক আছে, তাহলে ওয়েভ প্যাকেটটাকে যদি আমরা ডেল্টা এক্স দিয়ে লিখলাম, ঠিক আছে, এটা ওয়েভ প্যাকেটকে ডেল্টা এক্স দিয়ে লিখলাম, তাহলে তোকে পাওয়ার, ঠিক আছে,
তোকে পাওয়ার আনসার্টেনিটিটা কত হবে, আনসার্টেনিটিটা আসবে ডেল্টা এক্স, তোর পজিশনের আনসার্টেনিটি আসবে ডেল্টা এক্স। ওকে, তাহলে যদি এখন পুরো ফিজিক্স দিয়ে বলি তাহলে কি হবে, একটা পার্টিকেলকে ওর ওয়েভ ফাংশনের মধ্যে খুঁজে পাওয়ার আনসার্টেনিটি কি আসবে, ওর পুরো ওয়েভ ফাংশনের সমান, এইখানে যেটা ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। এইখান থেকে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আসে। আর হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে, যে কখনো পজিশন আর মোমেন্টাম সাইমিলটেনিয়াসলি মেজার করা যাবে না। সাইমিলটেনিয়াসলি কথার মানে হচ্ছে একই সঙ্গে, মানে কখনো পজিশন বা মোমেন্টাম জিনিসটাকে একসঙ্গে আমরা মেজার করতে পারি না। আর আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি হয়, ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা পি এক্স, এটা কিসের হয়, a স্কয়ার বাই 2। ঠিক আছে, এটা বলা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। মানে তোকে একসঙ্গে পজিশন বা হচ্ছে মোমেন্টাম যদি ক্যালকুলেট করিস তাহলে এতটা আনসার্টেনিটি আসবে। ঠিক আছে, এগুলো জিনিস পরে আরো কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করব। এরপর আমাদের যেটা মেইন কোশ্চেন আসে, মেইন কোশ্চেন কি ছিল আমাদের বলতো, ট্রাক থেকে সরে যাস নাই তো, মেইন কোশ্চেন কি ছিল বলতো, মনে মনে বল বল বল, মেইন কোশ্চেন কি ছিল? আমাদের মেইন কোশ্চেন ছিল যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কি এমন কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটিটা সমস্ত ইনফরমেশন দিবে। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কি এমন কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটিটা পুরো সিস্টেমটার সমস্ত ইনফরমেশন দিবে। ওকে, এটা ছিল আমাদের মেইন কোশ্চেন। ওকে, তখন আমাদের সায়েন্টিস্টরা এটার উত্তর খোঁজার জন্য কি ভাবে, যে আমাদের ম্যাটারের সঙ্গে কি অ্যাসোসিয়েটেড আছে, ম্যাটারের সঙ্গে ওয়েভ প্যাকেট অ্যাসোসিয়েটেড আছে বা গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। তাহলে আমরা এই গ্রুপ অফ ওয়েভ থেকে বা ওয়েভ প্যাকেট থেকে যদি আমরা একটা ওয়েভ ফাংশন বের করতে পারি, তাহলে ওই ওয়েভ ফাংশনটার মধ্যে সমস্ত ইনফরমেশন পেতে পারি। ঠিক আছে, তাহলে সায়েন্টিস্টরা তখন ভাবলো, যদি আমরা যে ম্যাটারের সঙ্গে পার্টিকেল, মানে ম্যাটার কি জিনিস, যে জিনিসটা থাকার জন্য জায়গা লাগে, স্পেস লাগে। ঠিক আছে, ম্যাটারের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে, ওয়েভ ইন দ্য সেন্স এখন আরো প্রিসাইসলি বলবো ওয়েভ প্যাকেট অ্যাসোসিয়েটেড আছে বা গ্রুপ অফ ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। তো এইখান থেকে এর অ্যাসোসিয়েটেড যদি আমরা একটা ওয়েভ ফাংশন ক্রিয়েট করতে পারি, তাহলে ওই ওয়েভ ফাংশনটার মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন পাবো ওই সিস্টেমটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এই কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এখন যেটা মেন টাস্ক দেখা যাবে সেটা হচ্ছে ওয়েভ ফাংশনটাকে কেমন করে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে বের করে আনতে পারি। মেন টাস্ক হচ্ছে এটাই এখন হবে, ওয়েভ ফাংশনকে আমাদের বের করে আনা। ঠিক আছে, তাই একটা কথা বলে রাখি যে ওয়েভ প্যাকেট যেটা আছে, ওয়েভ প্যাকেটকে একটা প্যাকেটের মতো হিসাব করে রাখিস না, ভিজুয়ালাইজ করে রাখিস না। ওয়েভ প্যাকেটটা অ্যাকচুয়ালি কতগুলো ওয়েভের সুপারপজিশন। ঠিক আছে, মানে যেমন তুই কি করছিস, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখছিলি। ঠিক আছে, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ইন্টেন্সিটির যে গ্রাফটা পাইছিলি, এমন গ্রাফ পাইছিলি কোন একটা, মনে আছে? দেখ তো, এখানে আইওডে সব থেকে বেশি, তারপরে এগুলাই 4% কত পার্সেন্ট এমন করে। ঠিক আছে, এমন ছিল, এখানে মেন গুলা থাকে, এখানে কম গুলা। ঠিক আছে, তাহলে এই যে সুপারপজিশনের, ওয়েভের সুপারপজিশনের পরে এমন একটা জিনিসের তৈরি হয়। তো ওয়েভ যে গ্রুপ অফ ওয়েভ বা ওয়েভ প্যাকেটকে এমনি নর্মালি ভাবিস না, এটা এই যে এমন করে সুপারপজিশনের পরে তৈরি হয়। ঠিক আছে, আর এইখানে যেহেতু একটার মধ্যে এতগুলো থাকে, এই জন্যই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে বারবার আমরা প্রবাবিলিটির কথা বলে আসি। ঠিক আছে,
তাহলে আমাদের এখনকার যেটা মেন টাস্ক হলো সেটা হচ্ছে কোনো একটা সিস্টেম দিবে, ওই সিস্টেমটা থেকে ওয়েভ ফাংশন বের করব, ওয়েভ ফাংশন থেকে আমরা সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। এই যে আমাদের যে ওয়েভ ফাংশনটা আছে, ঠিক আছে, এটা যে আছে এটাকে আর একটা জিনিসও বলতে পারিস, এমন করে উল্টো পাশে বলতে পারিস যে পার্টিকেল ডিস্ট্রিবিউশন। কারণটা কি, এর মধ্যেই তো পার্টিকেল আছে, ওয়েভ ফাংশনের মধ্যেই পার্টিকেল আছে, ঠিক আছে। এইখানে ম্যাক্সিমাম পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণটা এখানে ওয়েভ ফাংশনটা বেশি আছে, ঠিক আছে, এইখানে পাওয়ার সম্ভাবনা বেশি, তারপরে এইদিকে যত যাবে কমবে, ঠিক আছে। তাহলে একে ওয়েভ প্যাকেটগুলোকে এমন করে বলতে পারি যে কি পার্টিকেলের ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, পার্টিকেল ডিস্ট্রিবিউশন। তাহলে ওয়েভ প্যাকেট কি রিপ্রেজেন্ট করে, পার্টিকেলের ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করে। এখন এইখান থেকে আমাদের একটা অ্যান্সার তো হয়ে গেল, সেটা কি ওয়েভ ফাংশন পাওয়া গেলে ওইখান থেকে সমস্ত ইনফরমেশন আমরা পাওয়া যাব সিস্টেমটা, ঠিক আছে। এইখান থেকে আমাদের একটা কোশ্চেন অ্যারাইজ হয়। কি কোশ্চেন অ্যারাইজ হয়, কোশ্চেনটা শোন, যে নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কি ছিল, আমরা একটা গ্রাফ দেখছিলাম, কিসের গ্রাফ দেখছিলাম, পজিশন আর টাইমের গ্রাফ দেখছিলাম, পজিশন আর টাইমের গ্রাফ দেখছিলাম। এখান থেকে যে কোনো একটা গ্রাফ পাইছিলাম, এই গ্রাফের মধ্যে আমরা সমস্ত কিছু মানে প্লট করে আমরা ইনফরমেশন পাই গেছিলাম। তারপর ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কি দেখছিলাম, ফেস পাইছিলাম, মানে পজিশন অ্যান্ড মোমেন্টাম, ঠিক আছে। আর এটাকে কি বলছিলাম, ফেস ট্র্যাজেক্টরি। এটাকে নর্মাল ট্র্যাজেক্টরি বলছিলাম, এখানে যে কোনো একটা সময় এক্সটি, আর এখানে কি বলছিলাম, এটাকে হচ্ছে ফেস ট্র্যাজেক্টরি। ওকে, ফেস ট্র্যাজেক্টরি। তাহলে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এমন কি আছে, এখানে কোথায় রিপ্রেজেন্ট করব, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যে ওয়েভ প্যাকেট আছে, ওয়েভ প্যাকেটটাকে আমরা কোথায় রিপ্রেজেন্ট করব, আমরা কি এটাকে ফেসের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি। এইখানে যেমন কি ছিল, পজিশন আর মোমেন্টাম দরকার ছিল, এখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছি, তো আমরা কি তখন এই গ্রাফটা আর্ট করছি, এখান থেকে সমস্ত ইনফরমেশন পাইছি। নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে পজিশন টাইম ইম্পর্টেন্ট ছিল, এখানে একটা গ্রাফের মধ্যে দিছি, ওই ট্র্যাজেক্টরি থেকে পেয়ে গেছি। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ওয়েভ প্যাকেট ইম্পর্টেন্ট, বা ওয়েভ প্যাকেট বা গ্রুপ অফ ওয়েভ বা ওয়েভ ফাংশনটা ইম্পর্টেন্ট। তাহলে ওয়েভ ফাংশনটাকে কোথায় রিপ্রেজেন্ট করব, এটা কি স্পেসে রিপ্রেজেন্ট করা যাবে। দেখ কথা হচ্ছে না, ওয়েভ ফাংশনকে আমরা স্পেসে রিপ্রেজেন্ট করতে পারি না। কারণটা কেন, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে, সাইমিলটেনিয়াসলি ওয়েভ পজিশন, কোনো পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম আমরা বের করতে পাবো না। স্পেস কি ডিফাইন করে, পজিশন আর মোমেন্টাম দিয়ে তো তৈরি স্পেস। তাহলে কি যদি সাইমিলটেনিয়াসলি মেজারই করতে না পারি, তাহলে স্পেস আসার কোনো মানেই আসে না, এটার কোনো কনসেপ্টেই আসবে না আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে। তাহলে মনে রাখবি, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে স্পেস বলে কোনো কনসেপ্ট আসেই না, ঠিক আছে, এইটুক জিনিস মাথায় রাখবি। তাহলে কোশ্চেনটা তো থেকেই গেল যে তাহলে ওয়েভ ফাংশনটাকে, কোয়ান্টাম ওয়েভ ফাংশনটাকে আমরা কোথায় রিপ্রেজেন্ট করব আর কি করে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। এরপরের দিন তাহলে এটা নিয়ে আমরা আরো আলোচনা করব। অ্যাকচুয়ালি কোয়ান্টাম ওয়েভ ফাংশনকে পরে জেনারেলাইজড একটা নাম দেব, কোয়ান্টাম স্টেট, ওটাকে কোথায় রিপ্রেজেন্ট করব, কি করে রিপ্রেজেন্ট করব, ওটাকে কেমন করে লিখব, এর কাজগুলা এরপরের দিনের লেকচারে দেখব, ঠিক আছে। আজকে যদি এই অবধি লেকচারটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোথাও বুঝতে এতটুকু প্রবলেম হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। এইখানে অবধি কিন্তু সমস্ত ডিটেলসগুলো যাচ্ছে, এরপরে আর একটা ক্লাস লাগতে পারে, তারপরে আমাদের সব ডেভেলপমেন্টটা কমপ্লিট হবে। তারপরে এইখানে যতগুলো কথা বললাম, একদম ব্ল্যাকবোর্ডে থেকে শুরু করে সমস্ত আমরা কিছু এক্সপ্লেন করব, ঠিক আছে, ডিটেলসে এক্সপ্লেন করব, ওকে, বেসিক ক্লিয়ার করব। এগুলা কথা সমস্ত কিছু মাথার মধ্যে নাও, আমরা আগে একটা মহল তৈরি করে নিই, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি, এরপরের দিন আবার দেখা হবে, ঠিক আছে। টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, টাটা।